আগামী নির্বাচনের মাধ্যমে জনগণের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার প্রথম ধাপ আদায় করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ ১৫ বছর পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর মাদ্রাসা মাঠ সংলগ্ন ঈদগাহ রোডে এই সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। এ সময় তিনি আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় দলের ঐক্য ধরে রাখার আহ্বান জানান। আফজাল হোসেনের রিপোর্ট। দেড় যুগ পর রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস ও উদ্দীপনা। সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জনগণের অধিকার বাস্তবায়ন হবে। জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের অধিকারের প্রথম পদক্ষেপ বাস্তবায়িত হবে। জনগণের শাসন আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে, জনগণের রাজনৈতিক অধিকার আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। এছাড়া পানির ন্যায্য হিস্সা আদায়ের জন্য প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যাওয়ার কথা জানিয়েছেন তারেক রহমান। পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে। এদিকে নেতাকর্মীদের বিভেদ ভুলে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। খনন করতে হবে যাতে আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা। এবং আবার যদি পানি যেসব বিষয়ে রাজনৈতিক দলগুলো একমত হয়েছে সেগুলো সংস্কার করে বাকি বিষয়গুলোতে দেশের মানুষের মতামত নিতে পরবর্তী সরকারের উপর ছেড়ে দেওয়া উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। আর স্থায়ী কমিটির অপর সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, কল্যাণমূলক রাষ্ট্র গঠন করতে প্রতিনিয়ত সংস্কার করতে হবে। রাজধানীতে আলাদা অনুষ্ঠানে বিএনপি নেতারা এসব কথা বলেন। ইউসুফ আলী রিপোর্ট। জুলাই বিপ্লবে আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। ২৪শে আন্দোলনে নিহত এবং আহত পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে আসলে এই সংগঠনটির প্রয়োজন হয়েছিল বলেই। অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, কল্যাণকর রাষ্ট্র গঠনে শুধু সরকারের উপর ভরসা করে বসে না থেকে জনগণ কি করছে সেটির উপর গুরুত্ব দিতে হবে। আমাদের সমাজের দৃষ্টিভঙ্গির সংস্কার প্রয়োজন, মানসিক সংস্কার প্রয়োজন। এটাই আমাদের সামাজিক আন্দোলন হওয়া উচিত এবং তাই আমরা পরিচালনা করছি। আমাদের এই সমাজকে, রাষ্ট্রকে, এমনকি দলকেও প্রতিদিন সংস্কারের মধ্য দিয়েই যেতে হবে। এই সংস্কারের মধ্য দিয়ে কল্যাণমুখী একটি রাষ্ট্র ব্যবস্থা গঠন করতে পারব। রাজধানীর একটি হোটেলে সিপিডির আলোচনা সভায় বিএনপির অপর স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সকলের মতামতকে প্রাধান্য না দিয়ে সকলের ঐক্যমতের উপর গুরুত্ব দিলে সংস্কার টেকসই হবে। পরিবর্তন যতই আনতে চান, আপনাকে আপনার জনগণের কাছে আপনার ম্যান্ডেট নিয়ে আসতে হবে। তার ফলশ্রুতিতে আপনি যে পরিবর্তন করবেন সেই পরিবর্তন টেকসই হবে। আর যদি চাপিয়ে দিয়ে কোনো পরিবর্তন করতে চান, যে আমি মনে করি এটা গুরুত্বপূর্ণ সুতরাং এটা মানতে হবে, সেটা টেকসই তো হবে না। সুতরাং এই যে চেষ্টাটা করা হয়েছে, যে জায়গাগুলোতে আমরা ঐক্যমত হয়েছি, আমি মনে করি ওয়েল এন্ড গুড। আর যেখানে ঐক্যমত হই নাই, আমরা জাতির কাছে নিয়ে যাব। প্রত্যেক দল তার ম্যান্ডেট নিয়ে আগামী দিনে সংসদে আসবে, তর্ক হবে, বিতর্ক হবে, পাশ হবে। এটা আমাদেরকে তো মানতে হবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। ৫৪ বছরের নির্বাচনের সংস্কৃতি থেকে বের হতে এবারের নির্বাচনে পিআর পদ্ধতির বিকল্প নেই, যা প্রতিনিধিত্বমূলক নির্বাচনের পথে ভালো পদক্ষেপ হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। বিকেলে নির্বাচন কমিশনে প্রধান নির্বাচন কমিশনারের সাথে এক বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, সিএসির সঙ্গে সংসদীয় আসনের সীমানার বাইরেও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে। দেশে আর কোনো পক্ষপাতদুষ্ট নির্বাচন সহ্য করার ক্ষমতা নেই। এমনটা হলে দেশের মানুষ আবারও রাস্তায় নামবে বলে মন্তব্য করেন সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। ৫৪ বছরের ট্রেডিশনাল নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি যে এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায় নাই, কিন্তু পিআর সিস্টেমে আপনি 49% এখানে পেয়েছেন, আর কোথাও আপনি 52% পেয়েছেন, আর কোথাও আপনি 10% পেয়েছেন। সারা বাংলাদেশের ইন টোটালিটি আপনার স্ট্রেংথটা কী সেটা প্রতিনিধিত্ব হবে এবং
সেই প্রফেশন আনুপাতিক করেই আপনি পার্লামেন্টে আসন গ্রহণ করবেন এবং ভোট কেন্দ্র দখল করে ওই জায়গায় এমপি হয়ে যাওয়ার যে বিগত দিনগুলোর যে কালচার সেটাও আর থাকবে না। আনফেয়ার ইলেকশন সহ্য করার মতো ক্ষমতা বাংলাদেশের নেই। এরকম কোনো কিছু হলে এদেশে মানুষ আবার রাস্তায় নামবে এবং কোনো দখলীয় নির্বাচনকে এদেশে মানুষ গ্রহণ করবে না। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের সময় পুলিশের লুট হওয়া অস্ত্রের খোঁজ দিলে পুরস্কার মিলবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয় আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে উপদেষ্টা একথা জানান। এদিকে গাজীপুরে সাংবাদিক খুনের প্রসঙ্গ টেনে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো ঘটনা ঘটলে ভিডিও না করে প্রাথমিক প্রতিরোধ করতে মানুষের প্রতি আহ্বান জানান। আসন্ন জাতীয় নির্বাচনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুতি নিচ্ছে বলেও জানান তিনি। বিস্তারিত জানাচ্ছেন জাহিদ আহমেদ বাবু। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সার্বিক বিষয়ে পর্যালোচনায় সচিবালয়ে বৈঠক করে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জুলাই আগস্ট অভ্যুত্থানে বিভিন্ন থানা থেকে অস্ত্র হারিয়ে যায়, যার মধ্যে 7 শতাধিক অস্ত্রের এখনো খোঁজ নেই। সেগুলো উদ্ধারে অভিযানের পাশাপাশি পুরস্কার ঘোষণা করবে সরকার। আমাদের যে হাতিয়ারগুলি হারাই গেছে এগুলির উদ্ধারের জন্য আমরা একটা সার্কুলার দিচ্ছি এবং আমরা একটা প্রাইজও ডিক্লেয়ার করতেছি যে ইনফরমেশনটা দিতে পারবে তারা আমরা একটা কত টাকা দিতে পারি, ওরকম একটা নিজেদের ভিতরে আমরা একটা কমিটি করে আমরা হয়তো 2-4 দিনের ভিতরেই হয়তো মিডিয়ায় দিয়ে দিব। গাজীপুরে শত শত মানুষের সামনে সাংবাদিককে হত্যার বিষয়টি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। গাজীপুরে যে ঘটনাটা ঘটছে এটা খুবই একটা দুঃখজনক এক ঘটনা। এই ধরনের ঘটনা ঘটুক মানে এই আমাদের এই সমাজে কেউ এটা চিন্তাও করতে পারে না, বাট ঘটনাটা ঘটে গেছে। এই ঘটনায় যারা জড়িত তাদের আমরা হয়তো ম্যাক্সিমামে আইনের আওতায় নিয়ে আসছি, বাট যে জীবনটা চলে গেল তার তো আর কম্পেনসেশন দেওয়া যাচ্ছে না। সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে প্রস্তুতি চলছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এবারের নির্বাচনে প্রিজাইডিং অফিসারের সাথেও অস্ত্রসহ আনসার সদস্য দেয়া হবে, যাতে প্রিজাইডিং অফিসারের উপর কোনো হামলা না হয়। জাহিদ আহমেদ বাবু, মাই টিভি, ঢাকা। 3 দিনের রাষ্ট্রীয় সফরে সোমবার মালয়েশিয়া যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রেস সচিব শফিকুল আলম জানান, এই সফরের মূল লক্ষ্য অভিবাসন ও বিনিয়োগ। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান তিনি। প্রেস সচিব জানান, সফরে 5টি সমঝোতা স্মারক সইসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। এসএম আরিফের রিপোর্ট। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফর নিয়ে বিস্তারিত জানাতে ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস উইংয়ের এই সংবাদ সম্মেলন। 3 দিনের একটা সফর, এই 3 দিনের এই সফরের উপরে অনেকগুলো এমওইউ সাইন হবে। প্রেস সচিব শফিকুল আলম জানান, 12 আগস্ট মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। হাইস্ট লেভেলে যখন বায়োলেটারাল মিটিং হবে ডক্টর আনোয়ার ইব্রাহিম এবং আমাদের প্রফেসর মোহাম্মদ ইউনূসের সাথে, আমরা মনে করছি যে এই বিষয়ে এই মাইগ্রেশনটা একটা ইম্পর্টেন্ট ইস্যু থাকবে। এই যেটা হচ্ছে যে চিফ অ্যাডভাইজারের সাথে তাদের প্রাইম মিনিস্টারের আলোচনার বাইরেও আমাদের প্রবাসী কল্যাণ অ্যাডভাইজার যাচ্ছেন, উনি কথা বলবেন। সফরে অভিবাসন ও বিনিয়োগকে অগ্রাধিকার দিয়ে আলোচনা হবে বলে জানান প্রেস সচিব। মালয়েশিয়ায় প্রচুর ছেলে মেয়ে পড়তে যায়, কিন্তু যেটা হয় যে তাদের অনেক ক্ষেত্রে তাদের যেটা হাই এন্ড স্কিল জবের ক্ষেত্রে তাদের রিক্রুটমেন্টটা তেমন একটা হয় না। তো আমরা এই বিষয়টা নিয়েও আলোচনা হবে। আপনি জানেন মালয়েশিয়া কিন্তু সেমিকন্ডাক্টরে ওয়ান অফ দ্য খুব বুমিং একটা কান্ট্রি। এই সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ ও সহযোগিতামূলক হবে বলেও জানান শফিকুল আলম। আমরা আশা করছি সামনে মালয়েশিয়া আরও বাংলাদেশের থেকে শ্রমিক নেবেন। এসএম আরিফ, মাই টিভি, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে 2 জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলার পলাতক 4 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। বিস্তারিত শিমুল খানের রিপোর্টে। বৃহস্পতিবার প্রসিকিউশন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। রোববার শুনানি করেন প্রসিকিউটর গাজী মনোয়ার হোসেন তামিম। তিনি এই মামলার সুনির্দিষ্ট 3টি অভিযোগ তুলে ধরেন। 6 বছরের শিশু মুসার মাথায় লেগে
বের হয়ে তার দাদির পেটে লাগে। সেখানেই দাদি মারা যায়। মুসাকে চিকিৎসা দেওয়া হয়, তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়, চিকিৎসা শেষে তাকে দেশে আনা হয়েছে। সে এখনও জীবিত আছে কিন্তু কথা বলতে পারে। শহীদ নাদিম, সেও এই আন্দোলনকারীদের সাথে ওখানে উপস্থিত ছিল। পুলিশের গুলিতে সে ওখানেই 19 তারিখে রামপুরা বনশ্রী মসজিদের সামনে জুমার নামাজ শেষ করে বের হওয়ার পরে তাকে গুলি করা হয়। সে গুলিতে সাথে সাথেই ওখানে শহীদ বা শাহাদাত বরণ করে। এছাড়া বনশ্রীতে আন্দোলন চলা অবস্থায় পুলিশের গুলি থেকে বাঁচতে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলি করার অভিযোগও আনা হয়েছে 5 আসামির বিরুদ্ধে। জুলাই গণঅভ্যুত্থান চলাকালে 19 তারিখে রামপুরা এলাকা একটা নির্মাণাধীন ভবনে আমির হোসেন নামে একজন ব্যক্তি, যিনি পুলিশের গুলির ভয়ে একটি কার্নিশে ঝুলে আশ্রয় নিয়েছিলেন, কিন্তু সেখানে গিয়ে খুব কাছ থেকে তাকে পিস্তল দিয়ে 6 রাউন্ড গুলি করা হয়। সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ছাড়া বাকি 4 আসামি হলেন ডিএমপির খিলগাঁও অঞ্চলের সাবেক এডিসি মোহাম্মদ রাশেদুল ইসলাম, রামপুরা থানার সাবেক ওসি মোহাম্মদ মশিউর রহমান, রামপুরা থানার সাবেক এসআই তারিকুল ইসলাম ভুইয়া ও রামপুরা পুলিশ ফাঁড়ির সাবেক এএসআই চঞ্চল চন্দ্র সরকার। শিমুল খান, মাই টিভি, ঢাকা। জাতীয় যুব দিবসে যুব সমাজের ইশতেহার ঘোষণা করবে জাতীয় যুব শক্তি। মঙ্গলবার জাতীয় যুব সম্মেলনে ইশতেহার ঘোষণার কথা জানান সংগঠনটির আহ্বায়ক অ্যাডভোকেট তরিকুল ইসলাম। বাংলা মোটরে জাতীয় যুব শক্তির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এক প্রশ্নের জবাবে তরিকুল ইসলাম জানান, এনসিপির কয়েকজন নেতাকর্মীর কক্সবাজার ভ্রমণ ঘিরে গণমাধ্যমে মিথ্যাচার করা হয়েছে। নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে বার্তা দিচ্ছে দলটি, তাতে সবার সহযোগিতা কামনা করেছেন তিনি। তো তরুণরা আমরা যখন সেখানে পরিবর্তনের কথা বলছি, সেখানে তো অবশ্যই আমরা প্রত্যাশা করি যে বাংলাদেশের সকল মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো আছে, তারা যেন আমাদের প্রতি সেই সহনশীল আচরণ যেন তারা প্রদর্শন করেন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 3 জনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে 100 জনের মৃত্যু হলো। এছাড়া গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত 448 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। রোববার স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত 24 ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে 95 জন, চট্টগ্রাম বিভাগে 81 জন, ঢাকা বিভাগে 84 জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 34 জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে 46 জন, খুলনা বিভাগে 57 জন, ময়মনসিংহ বিভাগে 8 জন, রংপুর বিভাগে সিটি কর্পোরেশনের বাইরে 7 জন ও রাজশাহী বিভাগে 34 জন রয়েছেন। যাব প্রবাসী সংবাদে। সৌদি আরবের রিয়াদে সোহাগ ওরফে হাতুড়ি সোহাগ নামে এক চিহ্নিত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে রিয়াদ প্রশাসন। এর আগে মাইটিভিতে প্রকাশিত নিউজে দেখা যায়, এই সোহাগের সহযোগিতায় তার গ্রুপ মধ্যরাতে রিয়াদের হারা থেকে আব্দুর রহিম নামে একজন প্রবাসীকে জোরপূর্বক তুলে নিয়ে যায় এবং তার সাথে থাকা অপর আরেক প্রবাসী ফয়সালকে চাপাতি দিয়ে কুপিয়ে আহত করে রাস্তায় ফেলে যায়। এছাড়াও সোহাগ রিয়াদের নাসিম এবং নাদিম তার ব্যক্তিগত গ্যাং দ্বারা নারী গৃহকর্মীদের দিয়ে অনৈতিক কাজ, ছিনতাই এবং অপহরণের মতো আইনবিরোধী এমন জঘন্য কাজের সাথে জড়িত ছিল, যার একাধিক তথ্য এবং ভিডিও ফুটেজ এসেছে মাইটিভির কাছে। রিয়াদের নাসিম সহ বেশ কয়েক থানায় চিহ্নিত এই অপরাধী সোহাগের নামে বেশ কয়েকটি মামলাও করেছেন অপহরণকৃত প্রবাসীরা। এদিকে সৌদি আরবের বিভিন্ন শহরে বাংলাদেশিদের এমন অপরাধের প্রবণতা দিন দিন বেড়ে যাওয়ায় চিহ্নিত বেশ কিছু স্থানে অভিযান পরিচালনা করেছেন সৌদি প্রশাসন। সৌদি প্রশাসনের পাশাপাশি রিয়াদ বাংলাদেশ দূতাবাসকেও এসব অপরাধী চক্রদের চিহ্নিত করে বাংলাদেশেও এদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ প্রবাসীরা। কর্মক্লান্ত প্রবাসীরা বিদেশের মাটিতে নিজেদের প্রাণবন্ত এবং ইনস্ট্যান্ট বিনোদনের জন্য দেশটিতে অধিক জনপ্রিয় ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। প্রবাসীরা আয়োজন করেন নানা কাজের মাঝেও। প্রবাসে কাজের পাশাপাশি খেলাধুলার আয়োজন করে তাদের সব সময় উজ্জীবিত রাখতে মালয়েশিয়া ও সিঙ্গাপুরে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে এই আয়োজন করা হয়েছে। স্থানীয় সময় শনিবার বিডিএফসি মালয়েশিয়া এবং এসএসএফ সিঙ্গাপুর প্রবাসীদের
কুয়ালালামপুরে একটি জাতীয় স্টেডিয়ামে এই দুই দলের মধ্যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। টুর্নামেন্টের ফাইনালে প্রথমার্ধে কোনো গোল না হলেও দ্বিতীয়ার্ধে গোলের দারুণ সূচনা করেন বিডিএফসি মালয়েশিয়া। 90 মিনিটের চমকে 3-0 গোলে জয়ী হয় বিডিএফসি মালয়েশিয়া। এ সময় সাধারণ প্রবাসীদের পাশাপাশি উপস্থিত ছিলেন বিডিএফসি মালয়েশিয়া এর সভাপতি আব্দুল মুবিন ভুঁইয়া। আরও উপস্থিত ছিলেন সহসভাপতি আলী আসগর মিলন, সহসভাপতি রাফিজ রহমান রাসেল, সহসভাপতি সোহাগ, সহসভাপতি মিজান, সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, অধিনায়ক ইকবাল হোসেন সহ আয়োজক কমিটির নেতৃবৃন্দ সহ উৎসুক দর্শক প্রবাসী বাংলাদেশিরা। যাব আন্তর্জাতিক সংবাদে।